শব্দেরা গল্প হয়ে ওঠে, গল্পেরা ছুঁয়ে যায় মন। আমি মৌমিতা, ঔপন্যাসিক গল্প কথাতে তোমাদের স্বাগত। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মুক্তি নামক একটি গল্প। শোনো এক নতুন গল্পের কথা। ওর ভালো নাম বোধহয় ছিল নিস্তারিণী। ওর যৌবন বয়সে গ্রামের মধ্যে অমন সুন্দরী বউ ব্রাহ্মণ পাড়ার মধ্যেও ছিল না। ওরা জাতি যুগী। হরিনাথ ছিল স্বামীর নাম। ভদ্রলোকের পাড়ায় ডাকনাম ছিল হরেযুগী। নিস্তারিণীর স্বামী হরিযুগী গ্রামের উত্তর মাঠে কলা বাগান ছিল বড়। কাঁচকলা ও পাকা কলা হাটে বিক্রি করে কিছু জমিয়ে নিয়ে ছোট একটা মনোহারী জিনিসের ব্যবসা করে। রেশমি চুড়ি 6 গাছা 1 পয়সা, 2 হাত কার 1 পয়সা ইত্যাদি। প্রসঙ্গ ক্রমে মনে হলো কার মানে ফিতে বটে, কিন্তু কার কি ভাষা? ইংরাজিতে এমন কোনো শব্দ তো নেই, হিন্দি বা উর্দুতেও নেই। অথচ কার কথাটা ইংরেজি শব্দ বলে আমরা সকলেই ধরে নিয়ে থাকি। যাকসে, হরিযুগীর বাড়িতে 2খানা বড় বড় মিটে ঘর, 1খানা রান্নাঘর, মাটির পাঁচিল ঘেরা বাড়ি। অনেক পুষ্যি বাড়িতে, দুবেলা 15-16 খান পাত পড়ে। হরিযুগীর মা, হরিযুগীর 2টি ছোট ভাই, 1 বিধবা ভাগ্নি আর 2 ছেলে মেয়ে। সংসার ভালোই চলে। মোটা ভাত, কলাইয়ের ডাল ও ঝিঙে ও লাল ডাটা চচ্চড়ের অভাব কোনো দিনই হয়নি। গরুর দুধও ছিল 4-5 সের। অবশ্যই দুধের অর্ধেকটা ব্রাহ্মণ পাড়ায় যোগান দিয়ে তার বদলে টাকা আসত। গ্রামের মধ্যে সুন্দরী বউ ঝিয়ের কথা উঠলে সকলেই বলতো হরিযুগীর বউয়ের মতো প্রায় দেখতে। গ্রামের নারী সৌন্দর্যের মাপকাঠি ছিল নিস্তারিণী। গেরস্ত ঘরের বউ স্নান করে ভিজে কাপড়ে খরা কাখে নিয়ে যখন সে গাঙের ঘাট থেকে ফিরত, তখন তার উদ্দাম যৌবনের সৌন্দর্য অনেক প্রবীণের মুন্ডু খুঁড়িয়ে দিত। এই গ্রামে একটা প্রবাদ আছে অনেক দিনের। তুলসী দারোগা নদীর ঘাটের পথ ধরে নীলকুঠির ওদিক থেকে খোঁড়া করে ফিরবার সময় তুত বটের ছায়ায় প্রস্ফুটিত তুত ফুলের মাদকতার সুবাসের মধ্যে এই সিক্ত বসনা গৌরাঙ্গী বধূকে খরা কাখে যেতে দেখল। বসন্তের শেষ, ঈষৎ গরম পড়েছে। নতুন বা তুত ফুল সুবাস ছড়াবে না কেন? তুলসী দারোগা ছিল অত্যন্ত দুর্ধর্ষ জাহাবাজ দারোগা। হয় কে নয় করবার এমন ওস্তাদ আর ছিল না। চরিত্র হিসেবেও নিষ্কলঙ্ক ছিল, এমন মনে করবার কোনো কারণ নেই। তুলসী দারোগার নামে এই অঞ্চলে বাঘে গরুতে 1 ঘাটে জল খেত। তার সুনজরে একবার যিনি পড়বেন, তার হঠাৎ উদ্ধারের উপায় ছিল না। এহেন তুলসী দারোগা হঠাৎ উন্মনা হয়ে পড়ল সুন্দরী গ্রাম্য বধূকে নির্জন নদী তীরে পথে দেখে। বধূটিকে সন্ধান করবার লোক ওলাগালে। হরিযুগীকে 2-3 বার থানায় যেতে হলো দারোগার সঙ্গে সাক্ষাৎ করতে। কিন্তু নিস্তারিণী ছিল অন্য চরিত্রের মেয়ে। শোনা যায় তুলসী দারোগার পাঠানো বৃন্দাবনী শাড়ি সে পা দিয়ে ছুঁড়ে ফেলে বলেছিল তাদের কলা বাগানের কল্যাণে অমন শাড়ি সে অনেক পরতে পারবে। জাতমান খুইয়ে বৃন্দাবনী কেন, বেনারসি পরবার শখও তার নেই। এই ঘটনার কিছুদিন পরে তুলসী দারোগা এখান থেকে বদলি হয়ে চলে গেল। আর একজন লোক কিন্তু
কথাঞ্চিত সাফল্য লাভ করেছিল অন্যভাবে। গ্রামের প্রান্তে গোসাইপাড়া, গ্রামের মধ্যে তারা খুব অবস্থাপন্ন গৃহস্থ, প্রায় জমিদার। বড় গোসাইয়ের ছেলে রতিকান্ত নদীর ধারে বন্দুক নিয়ে শিকার করতে গিয়েছিল। সন্ধ্যার প্রাক্কালে, শীতকাল। হঠাৎ সে দেখলে তাদের একটি বউ ঘোড়াসুদ্ধ পা পিছলে পড়ে গেল। খুব সম্ভব তাকে দেখে। রতিকান্ত কলকাতায় থাকত, দেশের ঝি বউ সে চেনে না। সে ছুটে গিয়ে খড়াটা আগে হাঁটুর ওপর থেকে সরিয়ে নিল, কিন্তু অপরিচিতা বধূর অঙ্গ স্পর্শ করলে না। একটু পরেই সে দেখলে বধূটি মাটি থেকে উঠতে পারছে না, বোধহয় হাঁটু মুচকে পড়ে গিয়ে থাকবে। নির্জন বনপথ, কেউ কোনো দিকে নেই। সে একটু বিব্রত হয়ে পড়ল। কাছে দাঁড়িয়ে বললে, মা, উঠতে পারবে না হাত ধরে তুলব? তারপর সে অপরিচিতার অনুমতির অপেক্ষা না করেই তার কোমল হাতখানি ধরে বললে, ওঠো মা, আমার ওপর ভর দিয়ে। কোনো লজ্জা নেই, উঠে দাঁড়াবার চেষ্টা করো তো। কুণ্ঠিতা সংকুচিতা বধূ ছিল না নিস্তারিণী, সে ছিল যোগীপাড়ার বউ। তাকে একা ঘাট থেকে জল আনতে হয়, ধান ভাঙতে হয়, খাড় কাচতে হয়। সংসারের কাজকর্মে সে অনলস, অক্লান্ত। যেমনই পরিশ্রম সে করতে পারে, তেমনই মুখরা, তেমনই সাহসিকাও বটে। স্বাস্থ্য ও সৌন্দর্যের গৌরবে তখন তার নবীন বয়সের চোখ দুটি জগৎকে অন্য দৃষ্টিতে দেখে। সে উঠে দাঁড়ালো। রতিকান্তের সঙ্গে কিন্তু কোনো কথা বললে না। বুঝতে পারলে গোসাইপাড়ার বাবুদের ছেলে তার সাহায্যকারী। বাড়ি গিয়ে 2-3 দিন পরে সে স্বামীকে দিয়ে একছড়া সুপক্ক চাপা কলা ও নিজের হাতের তৈরি বাঁশশলা ধানের খইয়ের মুড়কি পাঠিয়ে দিলে গোসাই বাড়ি। বললে, আমার ছেলেকে দিয়ে এসো গো। নিস্তারিণী সেই থেকে সেই একদিনের দেখা সুদর্শন যুবকটিকে কত কি উপহার দিত। রতিকান্তের সঙ্গে আর কিন্তু কোনোদিনও তার সাক্ষাৎ হয়নি। গোসাই বাড়ির ছেলে যোগী বাড়িতে কোনো প্রয়োজনে আসেনি। রতিকান্ত কলিকাতাতেই মারা গিয়েছিল অনেক দিন পরে। নিস্তারিণীর 2-3 দিন ধরে চোখের জল থামেনি এই সংবাদ যখন সে প্রথম শুনল। গ্রামের অবস্থা তখন ছিল অন্যরকম। সকলের বাড়িতে গোলা ভরা ধান, গোয়ালে 2-3টে গরু থাকত। সব জিনিস ছিল সস্তা। নিস্তারিণীদের বাড়ির পশ্চিমের উঠানে ছোট একটা ধানের গোলা। কোনো কিছুর অভাব ছিল না ঘরে, বরং ব্রাহ্মণ পাড়ার অনেককে সে সাহায্য করেছে। একবার বড্ড বর্ষার দিনে সে বাড়ির পিছনের আমতলায় ওল তুলেছে। এমন সময় বাড়ুজ্জে বাড়ির মেয়ে খান্তমণি এসে বললে, ও যোগী বউ। নিস্তারিণী অবাক হয়ে মুখ তুলে চাইলে। বাড়ুজ্জে বাড়ির মেয়েরা কখনো তাদের বাড়ির বেড়ার ধারে দাঁড়িয়ে কথা বলে না। সে বললে, কি দিদিমা? একটা কথা বলবো। কি বলো দিদিমণি? আমাদের আজ একদম চাল নেই ঘরে, বাদলা শুকুচ্ছে না। কাল ধান ভেজে 2টো চিড়ে হয়েছিল। তোমাদের ঘরে চাল আছে, কাটা খানেক দেবে? নিস্তারিণী এদিক ওদিক চেয়ে দেখলে তার খান্ডার শাশুড়ি কোনো দিকে আছে কিনা। পরে বললে, দাঁড়াও দিদিমণি, দেবানি চাল ঘরে আছে, শাশুড়িকে লুকিয়ে দিতে হবে। দেখতে পেলে বড্ড বকবে আমারে। তা বকুকে,
তা বলে বামুনের মেয়েকে বাড়ি থেকে ফিরিয়ে দেব? আর একবার বাড়ুচ্ছে বাড়ির বউ তার বৃদ্ধা শাশুড়িকে ঝগড়া করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। সে বউ ছিল গ্রামের মধ্যে নাম ডাকাওয়ালা খান্ডার বউ। শাশুড়ির সঙ্গে প্রায় ঝগড়া বাঁধত। কেরোসিনের টেমি ধরিয়ে শাশুড়ির মুখ পুড়িয়ে দিয়েছিল। পাড়ার কেউ ভয়ে বৃদ্ধাকে স্থান দিতে পারেনি। যে আশ্রয় দেবে তাকেই বড় বউয়ের গালাগালি খেতে হবে। যুগী বউ দেখলে বাড়ুচ্ছে বাড়ির বেড়ার কাছে বড় সেগুন তলায় ছায়ায় ঠাকুরুন চুপ করে দাঁড়িয়ে হাপুস নয়নে কাঁদছেন। গিয়ে বললে, ঠাকুরুন, আসুন আমাদের বাড়িতে দাওয়াতে বসবেন, বড় বউ বকেছে বুঝি। ঠাকুরুন সুচিবে মানুষ, তাছাড়া বাড়ুচ্ছে বাড়ির গিন্নি হয়ে যুগী বাড়ি আশ্রয় নিলে মান থাকে না। সুতরাং প্রথমে তিনি বললেন, না বউ, তুমি যাও, আমার কপালে যখন চিরদিনের, তখন একদিন বাড়িতে ঠাঁই দিয়ে আমার কি করবে? নগের বউ যেদিন চটকাতলায় চিতে শোবে সেদিনটি ছাড়া আমার শান্তি হবে না মা। ওই কাল নাগিনী যেদিন আমার নগের ঘাড়ে চেপেছে। নিস্তারিণী ভয়ে ভয়ে বললে, চুপ করুন নগিনী, বউ শুনতে পেলে আমার স্তক রাখবে না। আসুন আপনি আমার বাড়িতে, এইখানে দাঁড়িয়ে কষ্ট পাবেন কেন মিথ্যে? নগিন্নিকে বাড়ি নিয়ে গিয়ে সে নিজের হাতে তার পা ধুয়ে দিয়ে পিঁড়ি পেতে দাওয়ায় বসালো। কিছু খেতে দেওয়ার খুব ইচ্ছে থাকলেও সে বুঝল বড় ঘরের গিন্নি ঠাকুরুন, এ বাড়িতে কোনো কিছুই খাবে না, খেতে বলাও ঠিক হবে না। সে ভাগ্য সে করেনি। অনেক রাত্রে গিন্নির বড় ছেলে নগেন খুঁজতে খুঁজতে এসে যখন মায়ের হাত ধরে নিয়ে গেল, তখন নিস্তারিণী অনেক অনুনয় বিনয় করে বড় এক ছড়া মর্তমান কলা তাকে দিয়ে বললে, নিয়ে যান দয়া করে, আর তো কিছুই নেই কলা বাগান ছাড়া। কলা ছাড়া মানুষকে হাতে করে আর কিছু দিতে পারিনি। তার স্বামী সেবার রামসাগরের চড়কের মেলায় বনহারী জিনিস বিক্রি করতে গেল। যাবার সময় নিস্তারিণী বললে, ওগো, আমার জন্য কি আনবা? কি নেবা বলো, ফুলন শাড়ি আনবো? না শোনো, সব না, একরকম আলতা উঠেছে, আজ মজুমদারের বাড়ি গিয়ে দেখে এলাম। কলকাতা থেকে এসেছে মজুমদারের মশাইয়ের ছেলে, শিশিনিতে থাকে। কি একটা নাম বললে ভুলে গিয়েছি। শিশিনিতে থাকে? হ্যাঁ গো, কাঠির আগায় তুলা দেওয়া, তাতে করে মাখাতে হয়। ভালো কথা। ও, তরল আলতা, তরল আলতা। কত দাম? 10 পয়সা। হ্যাঁ গা, আনবে এক শিশিনি আমার জন্যে? দেখবো এখন, গোটা 5 টাকা যদি খেয়ে দে মুনাফা রাখতে পারি, তবে এক শিশিনি ওই যে কি আলতা তোর জন্যে ঠিক এনে দেব। এইভাবে গ্রামের ব্রাহ্মণ পাড়ার সাথে টেক্কা দিয়ে নিস্তারিণী প্রসাধন দ্রব্য ক্রয় করেছে। তাদের পাড়ার মধ্যে সেই সর্বপ্রথম তরল আলতা পায়ে দেয়। শূদ্র পাড়ার মধ্যে ও জিনিস একেবারে নতুন, কখনো কেউ দেখেইনি। আলতা পরবার সময় যেই দেখত সেই অবাক হয়ে থাকত। হাজারি বুড়ি মাছ বেচতে এসে একদিন বললে, হ্যাঁ বড় বউ, ও শিশিনিতে কি কে মাখাচ্ছ পায়ে? নিস্তারিণী সুন্দর রাঙা পা দুখানি ছড়িয়ে আলতা পরতে বসেছিল। একগাল হেসে বললে, ও আলতা দিদিমা, ওরে বলে তরল আলতা। ও মা, পাতা আলতাই তো দেখে এসেছি চিরকাল,
শিশিনীতে আলতা থাকে কখনো শুনিনি, কালে কালে কতই দেখলাম। কিন্তু বড় চমৎকার মানিয়েছে তোমার পায়ে বউ, এমনই টুকটুকে রং যেন জগদ্ধাত্রী পৃথিবীর মতো দেখাচ্ছে। এসব ৩০-৩৫ বছর আগের কথা। শীতের সকালবেলা ওদের বড় ঘরের দাওয়ায় ছেঁড়া মাদুরে ছেঁড়া কাঁথা গায়ে নিস্তারিণী শুয়ে আছে। সংসারের সাবেক অবস্থা আর নেই। হরিযোগী বহুদিন মারা গিয়েছে। হরিযোগীর একমাত্র ছেলে সাধনও আজ ৩-৪ বছর একদিনের চড়ে হঠাৎ মারা গিয়েছে। সুতরাং নিস্তারিণী এখন স্বামী পুত্রহীন বিধবা। তার শাশুড়ি এখনো বেঁচে আছে, আর আছে এক বিধবা জায়ের এক মেয়ে আর এক ছেলে। ৩৫ বছর আগে সে উচ্ছল যৌবনা সুন্দরী গ্রাম্য বধূটিকে আজ আর রোগগ্রস্তা শীর্ণকায় মলিন বসনা প্রৌঢ়ার মধ্যেও খুঁজে পাওয়া যাবে না। হরিযোগীর মৃত্যুর সঙ্গে তাদের সে গোয়াল ভরা গরু ও গোয়াল ভরা ধান অন্তর্হিত হয়েছে। ঘরের চালে খড় নেই। ৩-৪ জায়গায় খুচি দেওয়া খসে পড়া চালে বর্ষার জল আটকায় না। গত বর্ষার চালের উপর উচ্ছেলতা গজিয়ে একদিকে ঠেকে গেছে। মাটির দাওয়ায় খানিকটা ভেঙে পড়েছে, পয়সার অভাবে সারানো হয়নি। কষ্টে সৃষ্টে সংসার চলে। সংসারের কর্তা, যার আয় সংসারের স্ত্রী, সে চলে যাওয়ায় নিস্তারিণীর আদর এই বাড়িতে আর নেই। আগে ছিল এই সংসারের কর্ত্রী, এখন তাকে পরের হাত তোলা খেয়ে থাকতে হয়। তার ছেলে সাধন বাপের মনোহারী দোকান আর কলা বাগান কোনো রকমে বজায় রেখেছিল। ৩ বছর আগের এক ভাদ্র মাসে খুব বৃষ্টির পর সাধন নদীর ধারে কলা বাগানে কাজ করতে গিয়ে সেখানে মারা যায়। কেন সে মারা যায় তার কারণ কিছু জানা যায়নি। সন্ধ্যা পর্যন্ত সাধন ফিরল না দেখে তার ঠাকুরমা নাতিকে খুঁজতে বার হচ্ছে। এমন সময় বেলেডাঙ্গার ২ মুসলমান পথিক এসে খবর দিলে সাধন মুখ গুজরে কলা বাগানের ধারের পথে কাদার উপর পড়ে আছে। দেহে বোধ হয় আর প্রাণ নেই। সকলে ছুটতে ছুটতে গেল। গ্রামের লোক ভেঙে পড়ল। সকলে গিয়ে দেখলে সাধন সত্যি উপুর হয়ে কাদার উপর পড়ে আছে, সর্বাঙ্গে কাদা মাখা। তার উপর দিয়ে এক পশলা বৃষ্টিও হয়ে গিয়েছে। যেখানে শুয়ে আছে সেখানটা রক্ত পড়ে অনেকখানি জায়গা রাঙা, খানিকটা বৃষ্টির জলে ধুয়েও গিয়েছে। রক্তটা পড়েছে সাধনের মুখ থেকে। গরিবের ঘরের ব্যাপার 2 দিনেই মিটে গেল। সংসারের অবস্থা আরো খারাপ হয়ে পড়ল ক্রমে। বাড়িতে উপার্জনক্ষম পুরুষ মানুষের মধ্যে বাকি কেবল হরিযোগীর ভাই যুগলের ছেলে বলাই। যুগলও বহুদিন পরলোকগত। দাদার মৃত্যুর পর বৎসরেই সে বিধবা স্ত্রী ও 2 বছরের শিশুপুত্রকে রেখে মারা যায়। বলাই এখন 16 বছরের, বেশ কর্মঠ, স্বাস্থ্যবান বালক। নিস্তারিণীকে এখন আদর করে নিস্তার বা বড় বউ বলে কেউ ডাকে না। যে ডাকত সে আর নেই। এখন তার নাম সাধনের মা। কেউ তাকে পিন্টুর ঠাম্মাও বলে। পিন্টু সাধনের শিশুপুত্র, এখন তার 3 বছর বয়স। সাধনের বিধবা বউয়ের বয়স এই সবে 17। নিস্তারিণী ডাক দিল, ও পিন্টু, পিন্টু। পিন্টু
উঠানের আমতলায় খেলা করছিল। সে কাছে এসে বললে, কি ঠাম্মা? তোর মাকে একবার ডেকে দে। পিন্টুর ডাকে তার মা এসে দাওয়ার ধারে দাঁড়িয়ে বললে, কি হয়েছে, ডাকছো কেন? আমি আজ দুটো ভাত খাবো, বল তোর ঠাকুরমাকে। পুত্রবধূ ঝংকার দিয়ে বললে, ভাত বললি অমনি ভাত, খাবা কোথা থেকে সে আমি বলতে পারবো না ঠাকুরমাকে। তবে একগাল খই কি চিড়ে ভেজে যা হয় দে, এখন খিদে মরলাম। হ্যাঁ, আমি তোমার জন্যই বামুনপাড়ায় বেরোই লোকের দৌড় দৌড়। অসুখ চুপ করে শুয়ে থাকো বাপু। ওরা ওরকমই। সাধনের বউ মুখ ঝংকার দেয়, তাকে একেবারেই মানে না। সেকালের আর একালের মেয়েতে কি তফাৎ, তাই ভেবে সে এক এক সময়। তারও একদিন 17 বছর বয়স ছিল। তখন শাশুড়ির একটা কথার অবাধ্য সে হতে সাহস হতো না। কি আশ্চর্য! একটু পরে নিস্তারিণীর শাশুড়ি এসে দূরে দাঁড়িয়ে বললে, বলি হ্যাঁ বৌমা, তোমার আক্কেলখানা কি? আজ নাকি ভাত খেতে চেয়েছ? জ্বর হয়েছে 24 প্রহরের জন্যি, ভাত খেলেই অমনি। বলি, স্বামী খেয়েছ, পুত্তুর খেয়েছ, দেওর খেয়েছ, এখনো খাওয়ার স্বাদ মেটেনি তোমার? নিস্তারিণী বড় দুর্বল পড়েছে অসুখে। তবু সে বললে, স্বামী পুত্তুর তো তুমিও খেয়েছিলে, তবুও 3 পাথর করে ভাত মারো, ও তো 3টি বেলা, লজ্জা করে না বলতি? নিস্তারিণীর শাশুড়ির এ কথার উত্তরে চিৎকার করে গালাগালি দিয়ে এক কাণ্ডই বাঁধালে। সাধনের বউকে ডেকে বলে দিলে, ওকে কিছু খেতে দিবি নে, আজ বলে দিচ্ছি, এ সংসারে যে খাটবে সেই খাবে। আমরা সবাই মায়ে চেয়ে খাটি, ও শুধু শুয়ে থাকে। রোগ নিয়ে শুয়ে থাকলে এ সংসার চলে না। তার ওপর আবার যে সে রোগ নয়, ওকে যে পাণ্ডুর রোগ বলে। মুখ হলদে, চোখ হলদে, হাত পা ফুলেছে, ও কি সহজ রোগ? ও আর উঠবেও না, খাটবেও না, কেবল শুয়ে শুয়ে পাথর পাথর খাবে। নিস্তারিণী বললে, খাবো খাবো, বেশ করব। আমার খোকা কলা বাগান সামলে রাখতো, তারই আয় বাড়ি শুদ্ধ খাওনি। সেই কলা বাগান তদবির করতে গিয়েই বাছা আমার চলে গেল। তোমরা ওদের বাপ ছেলের রক্ত জল করা কলা বাগান মণিহারি ব্যবসা গোচালে, এখন আমায় বসিয়ে খেতে দেবে না তো কি করবে? নিশ্চয়ই দিতে হবে। বাসি আকার ছাই খেতে দেব, ডাইনি রাক্ষসী, আমার সংসারে তো দৃষ্টি জ্বলে পুড়ে গেল। নইলে কি ছিল? গোলা ভরা ধান ছিল না, হাড়ি ভর্তি ডাল ডুল, গোয়াল ভর্তি গরু ছাগল ছিল নাকি? উভয় পক্ষের চেঁচামেচি শুনে ওর যা নির্মলা সেখানে এসে পড়ল। এটি হরিযোগের ছোট ভাই যুগলের বিধবা স্ত্রী। এর একমাত্র পুত্র বলাই এই সংসারের একমাত্র উপার্জনক্ষম পুরুষ মানুষ। বলাইয়ের বয়স এই 19 বছর। বলাই বাঁশ কিনে গাড়ি বোঝাই দিয়ে রেল স্টেশন নিয়ে যায়, সেখান থেকে মালগাড়িতে উঠিয়ে কলিকাতায় পাঠায়। কত বছর খানেকেই ব্যবসা করে সে গোটা 50 টাকা হাতে জমিয়েছে, মার হাতেই এনে দিয়েছে সে টাকা। নির্মলা আবার সেই টাকাটা থেকে 20টি টাকা শাশুড়িকে দিয়েছে। শাশুড়ি বুড়ি সেই টাকায় পাশের গ্রাম থেকে দুধ কিনে এই গ্রামের ব্রাহ্মণ পাড়ায় যোগান দেয়, তাতেও সামান্য কিছু লাভ থাকে।
বুড়ির বয়স 70 ছাড়িয়ে গেলেও সে এখনো দুপুর রোদে সারা পাড়া সারা গ্রাম ঘুরে বেড়ায়। দূর দূরান্তরে চাষা গায়ে হাঁসের ডিম, মুরগির ডিম সংগ্রহ করতে চায় ব্রাহ্মণ পাড়ায় বিক্রির জন্যে। নির্মলা নিজেও বসে থাকে না। 3 গাঙ্গুলির বাড়ি ঝিয়ে কাজ করে মাসে 2 টাকা মাইনে পায়। সুতরাং এই সংসারে এখন নির্মলার প্রতিপত্তি বেশি। নিস্তারিণীর দিন সকল রকমই চলে গিয়েছে। এখন নির্মলার ছেলে বলাই পয়সা আনে। নির্মলা নিজে পয়সা আনে। বলাইয়ের পয়সার ওর ঠাকুরমা দুধের যোগান দিয়ে কিছু আয় করে। নিস্তারিণীর শীর্ণ পাণ্ডুর দেহে উত্থান শক্তি রহিত শয্যাগত অবস্থায় শুধু খাই খাই করে রোগীর দুষ্ট ক্ষুধায় অবোধ বালিকার মতো। হরিযুগী বেঁচে থাকলে তার সে অন্যায় আবদার খাটত, সাধন বেঁচে থাকলেও খাটত। আজ তার আবদার কান পেতে শুনবার লোক কে আছে এ সংসারে? নির্মলার বয়স 35-36, বেশ ধপধপে ফর্সা, কৃষাঙ্গী, মুখ চোখ ভালোই। মাথায় এখনো এক ঢাল চুল, চুলে একটিও পাক ধরেনি। যুগীদের মেয়েরা সাধারণত সুন্দরী হয়ে থাকে। নির্মলার মেয়ে তারা বেশ সুন্দরী। তারা বলাইয়ের ছোট, এই মাত্র 14 বছর বয়স। আজ বছর 2 হলো এই গ্রামেই তার বিয়ে হয়েছে। নির্মলা এসে বললে, দিদি চেঁচিও না, ঝগড়া করে মরছো কেন? নিস্তারিণী কাঁদতে কাঁদতে বললে, দেখ দেখি ছোট বউ, আমায় কি না রাক্ষসী ডাইনি বলে। আমি এসে ওনার সংসারে আগুন লাগিয়ে দিয়েছি। আমার স্বামী পুত্তুরের অন্ন উনি কোনোদিন বুঝি দাঁতে কাটেননি? নির্মলা বললে, সে তো তুমিও ওনাকে বলেছ। যাক, এখন চুপটি করে শুয়ে থাকো। ও ছোট বউ, 2 ভাত। না, আজ না, তোমার গা ফুলেছে, মুখ ফুলেছে, তুমি ভাত খাবে কি বলে আজ? তা হোক, তোর পায়ে পড়ি। আচ্ছা, এখন চুপ করো, বেলা হোক, ভাত রান্না হোক, আমি বলবো তখন। নিস্তারিণীর হাত পা মুখ ফুলেছে এ কথা ঠিকই, বিশ্রী চেহারা হয়ে গিয়েছে এ কথাও ঠিকই। কি বিশ্রী চেহারা হয়ে গিয়েছে তার, ওর দিকে যেন তাকানো যায় না, এমন খারাপ দেখতে হয়েছে ও। যত্ন করবার কেউ না থাকতে আর দিন দিন ওর অবস্থা খারাপতর হয়ে উঠেছে। খেতে ইচ্ছে করে, কিন্তু আগ্রহ করে খেতে দেওয়ার কেউ নেই। রোগীর পথ্য তো দূরে থাক, 2 ভাত তাই কেউ দেয় না। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে বেলা 10টা আন্দাজ সময় সে নাতিকে ডেকে চুপি চুপি বললে, পিন্টু, 2 পেয়ারা আনতে পারিস? পিন্টুর মা ছেলেকে বলে, খবরদার যাবি নানি বুড়ির কাছে, ওর পাণ্ডুর রোগ হয়েছে, ছোঁয়াচে রোগ। ছেলেকে বসে আছে ডাইনি, আবার নাতিকে আবার জোগাড় করেছে, ঠ্যাং ভেঙে দেব যদি ওর কাছে যাবি। বেলা দুপুরের পরে সে ভীষণ জ্বরে বিকেল পর্যন্ত অঘোরে বেহুশ হয়ে পড়ে রইল। কখন যে এবাড়ির লোকে খাওয়া দাওয়া করেছে তা সে কিছুই জানে না। যখন তার খানিকটা জ্ঞান হলো, তখন ভাদ্র মাসের রোদ প্রায় রাঙা হয়ে উঠোনের আম গাছটা বাঁশঝাড়গুলোর আগায় উঠে গিয়েছে। মুখের কাঁথাটা খুলে দিয়েই ও চি চি করে প্রথমেই ডাকলে, ও পিন্টু, পিন্টু। পিন্টু কোথা থেকে ছুটে এসে বললে, কি ঠাম্মা? আমার জন্য সেই পেয়ারা আনলি? না ঠাম্মা, আনিসনি? ছেলে মানুষ, ভুলে গিয়েছিস, বস এখানে।
কিন্তু পিন্টু বসতে ভরসা পায় না। মা দেখতে পেলে মার খেতে হবে। সে আনমনে খেলা করতে করতে অন্যদিকে চলে গেল। একটু পরে নিস্তারিণী আবার ওকে ডাকলে, ও ছোট বউ, ছোট বউ। কেউ উত্তর দিল না, কারণ এই সময়ে বাড়িতে কেউ থাকে না। আরো দুবার ডাক দিয়ে নিস্তারিণী অবসন্ন হয়ে পড়ল। তার বেশি চেঁচামেচি করবার ক্ষমতা নেই। বেশ খানিকক্ষণ পরে নির্মলার মেয়ে তারা এসে বললে, হ্যাঁ জ্যাঠাইমা, ডাকছিলেন? নিস্তারিণী চি চি করে বলতে লাগলো, কাতরে কাতরে মরে গেলাম, তা যদি তোমাদের একজন উত্তর দেবে। একজন এমন রুগী বাড়িতে রয়েছে, বস এখানে একটু। তারা ওর মায়ের মতো ছিপছিপে গড়নের সুন্দরী বালিকা, নতুন বিয়ের কনে, পাশেই শ্বশুর বাড়ি। নবীন যুগের ছেলে অভিলাষ তার স্বামী। এই মাত্র শ্বশুর বাড়ি থেকে এসেছে। আসবার কারণ অন্য কিছু নয়, অভিলাষ এক্ষুনি গরম মুরকি মেখেছে। বালিকা স্ত্রীকে আদর করে বলেছে, তোদের বাড়ি থেকে ধামি নিয়ে আয়, মুরকি খেতে দেব। এই জন্যেই তার আগমন। রোগগ্রস্ত জ্যাঠাইমা বুড়ির বকুনি শোনবার জন্যে সে এখন এখানে বসতে আসেনি। সুতরাং সে বিব্রত মুখে বললে, ও জ্যাঠাইমা, আমি এখন বসতে পারবো না। তোমার জামাই মুরকি মেখেছে, নিয়ে বেলডাঙায় ফিরি করতে বেরুবে। তোর মা কোথায়? বাড়িতে তো কেউ নেই। মা গাঙ্গুলি বাড়িতে কাজ করতে গিয়েছে। ঠাকুরমা নরহরিপুরে হাঁসের ডিম আনতে গিয়েছে। পিন্টুর মা কোথায়? ওই যে শিউলিতলায় বসে বাসন মাজছে। একটু ডেকে দিয়ে যা দেখি মা। পরে সুর খুবই নিচু করে বললে, মা, দুটি মুরকি ও অভিলাষের কাছ থেকে নিয়ে আয় না, আমার নাম যেন করিস নে। তারা বললে, সে আমি পারবো না, অসুখ গায়ে মুরকি খাবে কি? তারপর শেষকালে ঠাকমা টের পেলে আমায় বকে ভূত ছাড়বে। চললাম আমি। ও বউ দিদি, শুনে যাও, জেঠিমা ডাকছে। পুত্রবধূ বিরক্ত মুখে এসে দূরে উঠানে দাঁড়িয়ে বললে, বলি, ডাকের ওপর ডাক কেন অত? আমার সংসারের কাজকর্ম নেই? মা, তোমার কাছে বসে থাকলে আমার চলবে? কি বলছো বলো। নিস্তারিণী কাতর সুরে বললে, তা রাগ করিস নে আমার উপর বৌমা, আমায় দুটো ভাত দে। দি, জ্বরে বেহুশ হয়ে পড়ে আছো, ভাত না খেলে কি চলে? তবে আমি কি খাবো, খিদে পায় না। আমি জানি না, আদি খেতার কথা শোনো। খিদে পায় তা আমি কি করব? ঠাকমা এলে বলো। ঠাকমা না বললি আমি ভাত দিতে পারবো না। পিন্টু কোথায়? একটু ডেকে দে মা আমার কাছে, বড্ড ইচ্ছে করে দেখতি। পুত্রবধূ ঝংকার দিয়ে বলে উঠলে, ও তো সোহাগে কাজ নেই, ছেলের মা থাকে বসে আছে, এখন নাতিটিও বাকি। নিস্তারিণী মিনতির স্বরে বললে, অমন করে বলতে নেই বৌমা, তা ডেকে দে, কিচ্ছু হবে না, দিয়ে একবার ডেকে। পুত্রবধূ হাত পা নেড়ে বললে, না না না, হবে না, তোমার পাণ্ডুর রোগ হয়েছে, বৃষ্টি ছোঁয়াচ্ছে রোগ, আমি ছেলে পাঠাতে পারবো না তোমার কাছে, গেলি আমারই যাবে, তোমার কি? কথা শেষ করেই মুখ ঘুরিয়ে পুত্রবধূ চলে গেল। নিস্তারিণীর দুই চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ে ছেঁড়া ময়লা তেলচিটে বালিশটা ভিজিয়ে দিলে। এমন কথাও লোককে লোকে বলতে পারে, তাও নিজের পুত্রবধূ।
সাধনের নাম রেখেছে ওই ধুলো গুঁড়োটুকু, ওই অবোধ শিশু। মা সাত ভয়ে কালী, তার মঙ্গল করুন, মঙ্গল করুন। সে না তার ঠাকুমা, বৌমা বলে কিনা গেলে তারই যাবে। সন্ধ্যার কিছু পূর্বে নির্মলা বামুন বাড়ির কাজকর্ম সেরে ফিরে এলো। বড় জায়ের কাছে গিয়ে বললে, কেমন আছো দিদি, দেখি কা দেখি। নিস্তারিণী না ঘুম না চড়ে আচ্ছন্ন মতো হয়ে পড়েছিল। কপালে ঠান্ডা হাতে স্পর্শ পেয়ে জেগে উঠে বললে, কে? ও ছোট বউ, তুই আবার আমায় ছুলি কেন? তোর পাছে পাণ্ডুর রোগ হয়, আজ আমায় বৌমা বলেছে। হ্যাঁ ছোট বউ, সাধনের ছেলে আমার কেউ নয়, বলো তুমি। নিস্তারিণী নিঃশব্দে কাঁদতে লাগলো। নির্মলা বললে, চুপ করো দিদি, চুপ করো, সবই তোমার কপাল। পীরতিমের মতো বউ ছিলে, সব তো দেখেছি। স্বভাব চরিত্রের সম্বন্ধে কেউ একটা কথা বলতে পারেনি কোনোদিন। কেন? দেওরদের কোলে পিঠে করে মানুষ করিনি। আমি যখন ঘর করতে এলাম তো স্বামী তখন 9 বছরের ছেলে, আমার পাত থেকে বেগুন পোড়া ভাত মেখে খেত। আজ আমি হয়েছি নাকি ডাইনি? চুপ করো দিদি, ওসব কথা আমি সব জানি। এখন কি খাবে তাই বলো। নিস্তারিণী মিনতির স্বরে বললে, দুটো দুটো ভাত। না, আমায় বকিও না, সারাদিন কাজ করে দুঃখ দান্দা করে এলাম, দুটো মুড়ি নিয়ে এসেছি। শোন ছোট বউ, অভিলাষ আজ গরম মুড়কি মেখেছে, তারা বলে গেল। না, সেসব চলবে না, গুড়ের মুড়কি জ্বর হলে খায় না। দুটো তেল নুন দিয়ে মুড়ি মেখে দি, খেয়ে 1 ঘটি জল খেয়ে আজ রাত্রিরের মতো পড়ে থাকো। শুনেছ কাণ্ড, বাজারে নাকি চালের পালি 1.5 টাকা। ভাত আর খাতি হবে না, বলাই আর কত রোজগার করবে? কি করে এই বিধবার পুরি চালাবে? ধান ফুরিয়ে এসেছে, এবার আমাদের মতো গরিবদের না খেয়ে মরণ। নিস্তারিণী স্তব্ধ হয়ে শুনলে। অসুস্থতার দরুন সে বহুদিন অবধি বৈষয়িক ব্যাপারে নিষ্পৃহ। তবু 1.5 টাকা 1 পালি চাল শুনে সে যেন অত জ্বরের ঘোরেও চমকে উঠল। সেকালে যে তাদের গোলার ধান বিক্রি হয়েছে 18 আনা করে সরু বাঁশশলা কি চামর মণি ধানের মন। মনে আছে একবার তার প্রথম পুত্রের অন্নপ্রাশনের জন্য গোলা থেকে 25 টাকার ধান বিক্রি হয়। 5 শিকা ছিল 1 মণ ধানের দাম। নিজের হাতে সে কত ধান বিলিয়ে দিয়েছে। একবার গায়ে আকাল হয়েছিল, টাকায় 3.5 সের উঠল চালের দাম। বামুনপাড়ার মেজগিন্নি একদিন তাকে বাড়িতে ডেকে বললেন, বৌমা, তোমায় একটা কথা বলি, খাওয়া দাওয়া বড্ড কষ্ট, 2 মণ ধান আমাকে ধার দিতে হবে। ঈশ্বরের ইচ্ছে তোমার কোনো অভাব হবে না, গোলা আর উঠলে উঠুক তোমার। সে শাশুড়িকে লুকিয়ে 2 মণ ধান পার করে দিয়েছিল গোলা থেকে। শাশুড়ি চিরকালের খান্ডার, কাউকে কিছু জিনিস দেওয়া পছন্দ করতো না কখনো। কিন্তু তখনকার দিনে এই সংসার তার প্রতিপত্তি ছিল অন্যরকম। সে যা করবে তাই হবে, তার উপর কথা বলার কেউ ছিল না। কোথায় গেল সেসব দিন? সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গিয়েছে। নির্মলা 1 বাটি দুধ নিয়ে এসে বললে, ও দিদি, খেয়ে নাও একটু দুধ। নিস্তারিণী বললে, আমার এখানে একটু বস ছোট বউ, কেউ বসে না। নির্মলার বেশিক্ষণ এক জায়গায় বসবার জো নেই।
এক্ষুনি সব খেতে চাইবে। শেষ রাত্রে উঠে 4 কাঠা ধানের চিড়ে কুটোতে হবে বাড়ুজ্যেদের। তারপর আবার যে একা, সেই একা। সারা দিন রাত আজ একটি মাস ধরে একাই শুয়ে থাকতে হচ্ছে। নির্মলা তাকে ধরাধরি করে ঘরের মধ্যে শুইয়ে দিয়ে গেল। 1 দিন 2 দিন করে কত দিন যে কাটল নিস্তারিণীর কোনো খেয়াল নেই। কেবল আবছা আবছা দিনগুলো আসে, সেসব দিনের প্রতিটা মুহূর্ত যেন নিঃসঙ্গ। কেবল ছোট্ট খোকা পিন্টুকে দেখতে ইচ্ছে করে, কিন্তু তার মা তাকে পাঠায় না, একটু বসতেও দেয় না কাছে। পুত্রবধূ হয়ে শাশুড়িকে দেখতে পারে না, তার নাকি ছোঁয়াচে রোগ হয়েছে বলে। আর কেবল সবাই বকে, সবাই বকে। একদিন শুয়ে শুয়ে সে লক্ষ্য করলে আর আকাশে বৃষ্টি হয় না। হলদে রঙের রোদ বাস ছাড়ে আম গাছের মাথায়। তেলাকচু লতায় সাদা সাদা ফুল ধরেছে। বলাইয়ের হাতে পোতা উঠোনের রাঙা ডাটা শাক এনে ক্রমে ফুরিয়ে আসছে। বর্ষাকাল তাহলে চলে গিয়েছে। পুত্রবধূ আমতলায় কাঠ কাটছে। জিজ্ঞেস করলে, ও বৌমা, এটা কি মাস? সে খোঁজে তোমার কি দরকার? না, বলো না বৌমা। শেষা ভাদ্র, তোমার কি হুঁশ পড়ে না আছে? সেদিন চাপড়া ষষ্ঠী গেল, খোকাকে তোমার আশীর্বাদ করা দরকার, তোমার কাছে নিয়ে গিয়ে ডাকলে, তা যদি একটা কথা বললে। বিকেলে ওপাড়ার বুধো গোয়ালার মা দেখা করতে এসে বললে, ও মা, এ কি চেহারা হয়ে গিয়েছে! আহা, কতদিন হয়ে আসেনি। বলি, শুনছি বড্ড অসুখ, একবার দেখে আসি। উদুরি হয়েছে বুঝি, পেট যে ফুলেছে বড্ড। সোনার বীরতিমের চেহারা ছিল বৌমার। আমি তো আজকের লোক নই। যখন ওরই প্রথম বিয়ে করে এলো, ওই আমতলায় দুধে আলতার পিড়িতে দাঁড়ালো, বেশ মনে আছে। রূপে একেবারে ঝলক দিয়ে গেল যেন। সে চেহারা আর কিছু নেই। এমন নক্ষী বউ, আহা, তার এত কষ্ট ছিল অদেষ্টে। নিস্তারিণী যেন সব বিষয়ে নিষ্পৃহ উদাসী হয়ে পড়েছে। সে সব কথা শুনে যায় বটে, কিন্তু তার বিষয়ে কে যেন কথা বলছে। সেকালের সে বড় বউ তো কোন কালে মরে হেজে গিয়েছে। পান্তা ভাত কত কাল খাইনি, কেউ দেয়ও না, দেখাই করে না এসে। সন্ধ্যার পরে নির্মলা এসে একটু কাছে বসে, বলে, ও দিদি, তোমার জন্য একটা জিনিস এনেছি মনির বাড়ি থেকে। নিস্তারিণী ব্যগ্রভাবে বলে, কি কি? চুপ করো, দুটো তালের বড়া গিন্নি ভাজছে, তা আমাকে খেতে দিলে। কতকাল খাইনি, দে দে। নির্মলা বেশিক্ষণ বসতে পারে না। রান্নাঘরে খই ভেজে দিতে হবে জামাই অভিলাষকে। তারা বলে দিয়েছে কাল মুরগি মাপবে সকালবেলা। সে মুরগি ব্যবসা করে, কিন্তু সেই খই ভাজা কাজটা মেয়ে মানুষের, পুরুষ মানুষের নয়। ওটা শাশুড়ির বিনা সাহায্যে সম্পূর্ণ হয় না। রান্নাঘরে যেতে সাধনের বউ বললে, কাকিমার বুড়ির কাছে রোজ বসা চাই, অমন ফুলে ঢোল হয়ে গিয়েছে, পাপের দেহে তাই কষ্ট পাচ্ছে, নইলে মরে যেত কোন কালে। নির্মলা ধমক দিয়ে বললে, অমন বলিস নে বৌমা, মুখে পোকা পড়বে। সতীনও কি মেয়ের নামে কিছু বলো না, তোরা আপন শাশুড়ি না? তুই ওসব কথা মুখে বের করিস কি করে? আজই না হয় ওরা অমন হয়ে গিয়েছে, ও যে কি ছিল আমি সব দেখেছি। এই সংসারে যা কিছু ঝক্কি চিরডাকা আলো পুড়িয়েছে,
দেওরদের মানুষ করা, বিয়ে থাওয়া দেওয়া, ও না থাকলে সংসার টিকতো না। আজ না হয় ওর। সাধনের বউ ঠোঁট উল্টে বললে, হোক গে যাক বাপু, ও নিজের ছেলে খেয়েছে, ওর ওপরে আমার একটুকু ছেদ্দা নেই, যতই বলো। ও খেয়েছে? কি বলিস বৌমা? ও ছেলে খেয়েছে? যাবার অদৃষ্টে যায় চলে, কার দোষ দেব? তাহলে তো তোকেও বলতে পারি, তুই আমি খেয়েছিস। এই কথার উত্তরে খুশাশুড়ি ও বউয়ের তুমুল ঝগড়া বেঁধে গেল। আশ্বিন মাসের মাঝামাঝি, পুজো প্রায় এসে পড়েছে। নিস্তারিণী একেবারে উত্থান শক্তিহীন হয়ে পড়েছে। দিনের অর্ধেক সময় তার জ্ঞান থাকে না। একবার চেতনা সজাগ হয়ে ওঠে, তখন কেবল এদিক ওদিক চেয়ে নাতিকে খোঁজে, নির্মলাকে খোঁজে। ওর মলিন বিছানা ও সারা দেহে এমন একটা দুর্গন্ধ বলে আজকাল কেউ কাছে আসতে চায় না। কেবল খাওয়ার সময় কোনোদিন নির্মলা, কোনোদিন বা সাধনের বউ দুটি ভাত দিয়ে যায়। সেদিনও চোখ মেলে ভাত খাবার চেষ্টা করলে, কিন্তু পারলে না। অনেকক্ষণ পরে পুত্রবধূ বললে, ভাত খাওনি যে, খাইয়ে দেব? নিস্তারিণী অবাক হয়ে গেল অসুখের ঘোরের মধ্যেও, বললে, তাই দে বৌমা। সাধনের বউ ভাত দুটি খাইয়ে এটো থালা নিয়ে চলে গেল। একটু পরে নির্মলা বাড়ি এলো। রোগীকে দেখতে গিয়ে ওর মনের অবস্থা ভালো নয়। আপন মনে বললে, ঠাকুর, ওকে মুক্তি দাও, বড্ড কষ্ট পাচ্ছে। প্রতিদিন সন্ধ্যায় যেমন নিস্তারিণীর জ্ঞান হয়, তেমন আজও হলো। যাকে অবোধ বালিকার মতো আবদারের সুরে বললে, দুটো পান্তা ভাত আর ইলিশ মাছ ভাজা খাব। নির্মলা 2-3 দিন চেষ্টায় পরে অতি কষ্টে এই যুদ্ধের বাজারে ইলিশ মাছ জুটিয়ে এনেছিল, কিন্তু যাকে খেতে দিতে পারেনি। নিস্তারিণীর অবস্থা ক্রমে খারাপের দিকে ঝুঁকল পরদিন দুপুর থেকে। সে অসুখের ঘোরে কোনো বিস্তৃত পথ পেয়ে ফিরে গেল তার যৌবন দিনের দেশে। বারুচ্ছেদের নগিন্নি যেন এসে হেসে এসে বলছেন, আমায় আজ 2 কাটা চাল ধার দিতে হবে বউ। বৌমা তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে, তুমি না দিলে দাঁড়াবো কোথায়? যেসব লোকে কতকাল আগে চলে গিয়েছে, তারা যেন এসে দিন রাত ওর বিছানার চারিপাশে ওকে ঘিরে ভিড় করেছে। বহুদিন পূর্বে শরৎ অপরাহ্নের মতো হাট থেকে ফিরে ওর স্বামী যেন হাসি মুখে বলছে, ও বড় বউ, কলা বিক্রির দরুন টাকাগুলো এই নাও, তুলে রেখে দাও। আর এই ইলিশ মাছটা ভারী সস্তা আজ হাটে। ওর সব দুঃখ, সব অপমান, অনাদরের দিনের হঠাৎ আজ এমন অপ্রত্যাশিত অবসান হলো কিভাবে? নিস্তারিণী অবাক হয়ে যায়, বুঝতে পারে না কোনটা স্বপ্ন কোনটা সত্য। সে একগাল হেসে স্বামীর হাত থেকে ইলিশ মাছটা নেবার জন্যে হাত বাড়ায়। নির্মলা চোখ মুছতে মুছতে বললে, সতী লক্ষ্মী স্বর্গে চলে গেল, বৌমা পায়ে ধুলো নেই। তারপর সেই নিজেও ঝুঁকে পড়ে মাতৃ সমা বড় চায়ের পায়ে হাত ঠেকায়। শেষ হলো আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মুক্তি। সত্যি নিস্তারিণী একাকিত্বের গভীরে এক অদ্ভুত মুক্তি অনুভব করেছেন।
যেখানে পার্থিব যন্ত্রণা শেষ আর এক অনন্ত শান্তি অপেক্ষা করছে। গল্পেরা শুধু শোনা যায় না, অনুভব করতে হয়। আর সেই অনুভূতি তোমাদের সঙ্গে ভাগ করে নিতে আমি আছি ঔপন্যাসিক গল্প কথাতে। এই গল্প যদি তোমাকে ছুঁয়ে যায়, একটা লাইক দিও, কমেন্টে তোমার মতামত জানাও, আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো। আর সাবস্ক্রাইব করে বেল আইকন অন করো, যেন পরের গল্পের প্রথম শ্রোতা তুমিই হও। আজকের মতো এখানেই শেষ, কিন্তু গল্পেরা তো শেষ হয় না, তারা নতুন করে জন্ম নেয় প্রতিবার। তাই আবার দেখা হবে নতুন গল্পে। ধন্যবাদ।